আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, নেতারা এবার জবানে লাগাম দিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক মন্তব্য প্রতিবেদনটির আদ্যোপান্ত। গত সপ্তাহের মন্তব্য প্রতিবেদনের একটি ভুল সংশোধন করে আজকের লেখা শুরু করব। আমার লেখায় 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রৌফ সম্পর্কে একটি ভুল তথ্য দিয়েছিলাম। আমি লিখেছিলাম, মাগুরার বিতর্কিত উপনির্বাচনকে কেন্দ্র করে বিচারপতি রৌফ পদত্যাগ করেছিলেন। প্রকৃত তথ্য হল তিনি তার 5 বছরের মেয়াদ পূর্ণ করে 1995 সালে অবসরে গিয়েছিলেন। এই স্মৃতিভ্রষ্টতার জন্য আমি দুঃখিত। এবার আজকের প্রসঙ্গ। শেখ হাসিনা তার অমার্জিত বক্তব্যের জন্য কুখ্যাত ছিলেন। শেষ পর্যন্ত সেই অতি মুখরা মহিলাকে পালিয়ে গিয়ে দিল্লিতে প্রভুর কাছে আশ্রয় নিতে হয়েছে। সেখানে গিয়েও তার মধ্যে কোনো রকম অনুশোচনার প্রকাশ আমরা এখন পর্যন্ত দেখিনি। নির্লজ্জভাবে তিনি পলাতক জীবনে সমান তালে উগ্র, সর্বৈব মিথ্যা, উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে চলেছেন। আমি মনে করি এই ভয়ানক রক্তপিপাসু নারীর স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে। 15 বছরের প্রবল প্রতাপশালী সেই ফ্যাসিস্ট শাসকের পরিণতি এবং তার প্রতি জনগণের অপরিসীম ঘৃণার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। কিন্তু বড় হতাশ হয়ে দেখছি, হাসিনা সিনড্রোমে আক্রান্ত রাজনীতিকের সংখ্যা দেশে যেন ক্রমেই বাড়ছে। কয়েকটা উদাহরণ দেয়া যাক। বিএনপি শামসুজ্জামান দুদু কিছুদিন কাশিমপুর 2 নম্বর জেলখানায় আমার সঙ্গে বন্দী ছিলেন। ছাত্রদলের সাবেক সভাপতিকে তখন আমার কাছে বেশ মার্জিত এবং লেখাপড়া জানা মানুষ মনে হয়েছিল। সেই সময় একবার আমার সঙ্গে রাজনৈতিক বিতর্ককালে মনোমালিন্য হলে তিনি বয়োকনিষ্ঠ হিসেবে আমার সেলে এসে দুঃখ প্রকাশ করেছিলেন। তার মধ্যে ভুল স্বীকারের মানসিকতা দেখে আনন্দিত হয়েছিলাম। আমার দেশ পুনঃপ্রকাশের দিন থেকে বিএনপি আমাদের ইসলামপন্থী ট্যাগ দিয়ে বেশ বৈরী আচরণ শুরু করেছিল। অনলাইনে দলটির এক অংশের পত্রিকা বয়কটের প্রচারণায় বিস্মিত হয়েছি। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা অদ্যাবধি নিজ থেকে আমাদের শুভেচ্ছা জানানোর কোনো প্রয়োজন বোধ করেননি। তারা কেউ কারওয়ান বাজারে আমার দেশের নতুন অফিসেও আসেননি। এমন একটা মুখ দেখাদেখি নেই পরিস্থিতিতে দুদু কিন্তু একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার অপ্রত্যাশিত আগমনে আমরা সবাই আশ্চর্য ও খুশি হয়েছিলাম। দুদু ঘুরে যাওয়ার পর অবশ্য আরেক সাবেক ডাকসাইটে ছাত্রনেতা অ্যানিও অফিসে এসেছিলেন। তিনিও আমার সঙ্গে কিছুদিন কাশিমপুর জেলে বন্দী ছিলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গেই আমার দীর্ঘ জেলবাসের অম্লমধুর স্মৃতি রয়েছে। যাই হোক, 6 জুলাই আমার মায়ের মৃত্যুর পর জাতীয়তাবাদী দলের অনেক নেতা ও কর্মী আমার বাসায় এসেছেন এবং মায়ের জানাজায় অংশ নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার মায়ের মৃত্যুর দিন সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোন করে সান্ত্বনা দিয়েছেন। আমি তাদের সবার কাছে সবিশেষ কৃতজ্ঞ। একসময় তাদের অধিকাংশই আমার বন্ধু ছিলেন। মূল প্রসঙ্গে ফিরে আসি। শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বেশ কিছু ভাইরাল হওয়া উক্তি শুনে আমি একাধারে স্তম্ভিত ও দুঃখিত হয়েছি। এমন একজন পোড়খাওয়া রাজনীতিবিদের মুখ থেকে এই ধরনের বাক্য নিঃসৃত হওয়া অবিশ্বাস্য এবং দুঃখজনক। তাকে নিয়ে নানা রকম প্যারোডি রচিত হয়েছে। বিএনপির আরেক নেতা বরকতুল্লাহ বুলু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পরিবার নিয়ে রীতিমতো অশ্লীল মন্তব্য করেছেন। এর আগে তারেক রহমানের নাম উচ্চারণের আগে অজু করে নিতে হবে বলে তিনি তেলবাজির প্রতিযোগিতায় নির্লজ্জ আওয়ামী লীগারদেরও প্রায় ছাড়িয়ে গিয়েছিলেন। যতদূর মনে পড়ে, এক আওয়ামী নেতা একবার বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে স্বপ্নে দেখলে নাকি বেহেশতে যাওয়াও সুনিশ্চিত। নাউজুবিল্লাহ। এ জাতীয় অর্বাচীন বক্তব্যের জন্য প্রবীণ বয়সে পৌঁছানো দুদু ও বুলুকে দল থেকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করাও হয়েছে। শোনা যায় লন্ডন বৈঠকেও নাকি স্বয়ং তারেক রহমান তার দলের নেতাদের অমার্জিত বক্তব্যের জন্য ডক্টর ইউনূসের কাছে দুঃখ প্রকাশ করেছেন। অমার্জিত বক্তব্যে ইদানিং দুদু ও বুলুকে হারিয়ে দিয়ে বিভিন্ন টক শোতে বিএনপির সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন এক সময়কার বাকশাল ও হাইব্রিড নেতা
ফজলুর রহমান এবং মরহুম শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহকর্মী মরহুম আলী আহাদের কন্যা রুমিন ফারহানা। দুজনেই জ্বালাময়ী বক্তা এবং তাদের মুজিব প্রেমের বহর দেখলে তাজ্জব হতে হয়। মনে হয় তারা কেমন করে যেন ভুল দলে চলে এসেছেন। প্রচুর সমালোচনা সত্ত্বেও তাদের কথাবার্তায় কোনো বাছবিচার কিংবা থামাথামি নেই। জাতীয়তাবাদী দলের যে শীর্ষ নেতৃত্ব দুদু ও বুলুকে সতর্ক করেছেন, তারা যে কেন এই দুই লাইটওয়েট নেতা নেত্রী এবং সমগোত্রীয় আরো কয়েকজন বিএনপির টকশো অতিথিদের ক্রমাগত ছাড় দিয়ে চলেছেন সেটা আমার জানা নেই। তবে দীর্ঘ অভিজ্ঞতায় শুধু এটুকু বলতে পারি, জনমতের বিচারে ফজলুর রহমান ও রুমিন ফারহানা গংয়ের কর্মকাণ্ডে বিএনপি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বিতর্কের ধরন ও বক্তব্যের সঙ্গে বিএনপির এযাবৎকালের ভাবমূর্তি ও ঘোষিত আদর্শ একেবারেই বেমানান। আমার মন্তব্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব দ্বিমত পোষণ করলে তারা যে কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান দিয়ে জনমত জরিপ করিয়ে দেখতে পারেন। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত দূরত্ব সৃষ্টিতে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পাঠক এমন ভুল ধারণা মোটেই করবেন না যে শেখ হাসিনার মতো অসহ্য বাচালতা ক্ষেত্র বিশেষে কেবল বিএনপির মধ্যেই সীমাবদ্ধ। এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও সীমা ছাড়িয়ে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অসৌজন্যমূলক কথা বলার ধৃষ্টতা দেখিয়েছেন। তরুণ দলটির আরো কিছু অপরিণামদর্শী নেতার বক্তব্যেও আদবের যথেষ্ট অভাব দেখা যাচ্ছে। তারা যত তাড়াতাড়ি তরুণ বয়সের এসব চপলতা কাটিয়ে উঠতে পারবেন, ততই তাদের ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের জন্য মঙ্গল হবে। তাদের আমি সবসময় হাসিনা সিনড্রোম থেকে বেঁচে থাকার পরামর্শ দিয়ে যাব। তবে সবচেয়ে আশ্চর্য হয়েছি ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ফয়জুল করিমের বেশ কিছু বক্তব্যে। একে তো মুরব্বী, তার উপর পীর বংশের একজনের কাছ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2007 সালের 1/11 ভারতীয় দালাল ও অবৈধ সরকারের সময় আয়নাঘরে নির্যাতিত হয়েছিলেন। জাতীয়তাবাদী রাজনীতির চেতনা ধ্বংস করে বাংলাদেশে ভারতীয় হেজেমনি প্রতিষ্ঠার হীন উদ্দেশ্য নিয়েই মঈন মাসুদ গং তারেক রহমানকে চিরতরে পঙ্গু করে দিতে চেয়েছিল। যেসব ভাগ্যবান ব্যক্তি শেখ হাসিনার আমলে নিরাপদে ছিলেন, তাদের ফ্যাসিস্ট সরকারের জুলুমের সব ভিকটিমের প্রতি নিদেন পক্ষে শ্রদ্ধাশীল থাকা উচিত। 2007 সালের 11 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জিয়া পরিবারের উপর যে ভয়াবহ জুলুম হয়েছে, সেটাকে তুচ্ছ করার যে কোনো চেষ্টার প্রকাশ্য প্রতিবাদ করতে নিজে একজন ভিকটিম হিসেবে আমি কখনো কুণ্ঠিত হব না। জামায়াতে ইসলামের কিছু নেতার বক্তব্যেও ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে। দলমত নির্বিশেষে রাজনৈতিক বক্তৃতার নামে সব অসভ্যতার আমি নিন্দা জানাই। এদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের কাছে আমার আবেদন, আপনারা যার যার দলের অশালীন উক্তিকারী নেতাদের এখনই থামান। অমার্জিত ও লাগামহীন বক্তব্য থেকে সন্ত্রাসী মানসিকতার উৎপত্তি হয়ে থাকে। শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে সমাজকে বিভক্ত করেই সব গণহত্যার পক্ষে বৈধতা সৃষ্টি করতেন। 2006 সালের 28 অক্টোবর ঢাকায় টেলিভিশন ক্যামেরার সামনে লগি বৈঠার নৃশংসতা থেকে পরবর্তী গণহত্যার বীজ অঙ্কুরিত হয়েছিল। আজ পর্যন্ত সেই হত্যার বিচার হয়নি। এই বিচারহীনতাই সমাজকে ক্ষয়প্রাপ্ত করে অবধারিত ধ্বংসের দিকে নিয়ে যায়। 2013 সালে আমার দেশ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে রক্ষা করার জন্যই শাহবাগে ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে একাকী লড়াই করার দুঃসাহস দেখিয়েছিল। সুশীল ও মিডিয়া জগতে সেই সময় যারা বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার বয়ান ও পাটাতন নির্মাণে সোৎসাহে অংশ নিয়েছিলেন, তাদের অনেকেই এখন ভোল পাল্টে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছেন। তাদের প্ররোচনায় জাতীয়তাবাদী দল তার মূল আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে কিনা সেটা দলটির নীতি নির্ধারকদের বিবেচনার বিষয়। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে সরকারের ব্যর্থতায় প্রয়োজনীয় সংস্কার সাধনে ধীর গতি এবং সংস্কার অসমাপ্ত রেখেই ক্ষমতায় যাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের উদগ্র ও অশোভন ব্যগ্রতা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অতি অল্প সময়ের মধ্যে বিনষ্ট করেছে। এই অনৈক্যের দায় কম বেশি সবাইকেই নিতে হবে। এর ফলে সমাজে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই বিষময় ফল আমরা কদিন আগে পুরনো ঢাকায় প্রত্যক্ষ করেছি। সেদিন যে নৃশংসতার সঙ্গে দিনে দুপুরে নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তার সঠিক বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। ভিডিওতে হত্যাকারীদের দেখে আমার কাছে মানুষ বলে মনে হয়নি। এই চরিত্রের কর্মীর নামে সন্ত্রাসীরা বিএনপির ভয়ঙ্কর বোঝা হয়ে দাঁড়িয়েছে।
আমরা দ্রুত বেগে 2006 সালের মতো অরাজক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি কিনা এই প্রশ্ন আজ সবার। সেই সময় আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্র একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও অভ্যন্তরীণ অরাজক পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছিল। দেশীয় এজেন্টদের মাধ্যমে সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দীর্ঘকালের জন্য বাংলাদেশের জনগণ অধিকারহীন হয়ে পড়েছিল এবং রাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছিল। বাংলাদেশের অকুতভয় তরুণ ছাত্র জনতা মহান জুলাই বিপ্লবে অকাতরে জীবন বিলিয়ে দিয়ে জনগণের হারানো অধিকার এবং দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল গণতন্ত্র এবং প্রকৃত স্বাধীন দেশ গঠন করতে না পারলে আমরা সেই সব দেশপ্রেমিক ও লড়াকু তরুণদের রক্তের সঙ্গে বেইমানি করব। জুলাই বিপ্লবের বৃহত্তর ঐক্য ধরে রাখার জন্য বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে বিএনপির সর্বাধিক দায়িত্ব থাকলেও সেই গুরুদায়িত্ব তারা কতখানি পালন করেছে সেই বিবেচনা দলের শীর্ষ নেতৃত্বের। পুরনো ঢাকার নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির নীতি নির্ধারকদের সারা দেশে দলের ক্রিমিনালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি গণমাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা পরিস্থিতিকে বিষময় করে তুলেছেন তাদের ব্যাপারেও সিদ্ধান্তে আসা উচিত। জামায়াতে ইসলামী, এনসিপি সহ সব দলকে রাজনৈতিক বক্তব্যে শিষ্টাচার রক্ষা করার আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ সমাবেশে যেসব অশালীন ভাষা ও স্লোগান ব্যবহার করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। ভুলে যাবেন না, আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ ও তাদের দালাল গোষ্ঠী আপাতত পরাজিত হলেও আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজ জুলাই বিপ্লবের আইকন আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী। জাতির কি দুর্ভাগ্য, 1 বছরের মধ্যেই বিপ্লবের সহযোদ্ধারা একে অপরকে খতম করার মিশনে নেমেছেন। ক্ষমতার জন্য অস্থির হয়ে তারা দেশ ও জাতিকে কঠিন সংকটে ফেলে দিয়েছেন। ইতিহাস আমাদের ক্ষমা করবে না। দর্শক, আমাদের আজকের মন্তব্য প্রতিবেদনের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী বুধবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।